হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা আগের দিন ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাসেস চ্যাপ্টারের পার্ট 1 পড়েছি, প্রথম পার্টটা পড়েছি। আজকে আমরা পার্ট 2 পড়ব নিট 2025 এর জন্য। আমরা প্রথমেই নিউ এনসিইআরটি 2024 ভার্সন লাইন বাই লাইন তোমাদের কাছে এক্সপ্লেন করব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। নিট ভালো কোয়ালিফাই করার জন্য এনসিইআরটিকে খুব ভালো করে পড়া খুব দরকার। চলো আমরা স্টার্ট করি। রেসপিরেটরি অর্গান আমরা আগের ক্লাসে পড়েছি। আজকে আমরা দেখব মেকানিজম অফ ব্রিদিং। এই টপিকটা আজকে আমরা পড়ব, কিভাবে ব্রিদিং প্রসেসটা কমপ্লিট হয়। তাহলে ব্রিদিং ইনভলভস টু স্টেজেস: ইন্সপিরেশন, ডিউরিং হুইচ অ্যাটমসফেরিক এয়ার ইজ ড্রন ইন। ইন্সপিরেশন হচ্ছে একটা প্রসেস যে সময় অ্যাটমসফেরিক এয়ার বডির ভেতরে চলে আসে, অ্যান্ড এক্সপিরেশন বাই হুইচ দ্য অ্যালভিওলার এয়ার ইজ রিলিজড আউট। তাহলে ব্রিদিংয়ের দুটো স্টেজ আছে, ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। ইন্সপিরেশনের সময় কি হয়, অ্যাটমসফেরিক এয়ার ভেতরে আসে, এবং এক্সপিরেশনের সময় কি হয়, অ্যালভিওলার এয়ার এদের বডির বাইরে বেরিয়ে যায়। দ্য মুভমেন্ট অফ এয়ার ইন টু অ্যান্ড আউট অফ দ্য লাংস ইজ ক্যারিড আউট বাই ক্রিয়েটিং এ প্রেশার গ্রেডিয়েন্ট। এই মুভমেন্ট অফ এয়ার যেটা ভেতরে আসছে এবং লাংসের ভেতরে ঢুকছে বা লাংস থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ ক্যারিড আউট বাই ক্রিয়েটিং প্রেশার গ্রেডিয়েন্ট। যেটা হয় একটা প্রেশার গ্রেডিয়েন্ট তৈরির মাধ্যমে। এই প্রেশার গ্রেডিয়েন্টটা কিভাবে তৈরি হয়, বিটুইন দ্য লাংস অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার। প্রথমে লাংস এবং অ্যাটমসফিয়ারের মধ্যে একটা প্রেশার গ্রেডিয়েন্ট তৈরি হয়। অ্যাটমসফিয়ারের মধ্যে এয়ার প্রেশার বেশি, লাংসের মধ্যে এয়ার প্রেশার কম, সেই জন্য অ্যাটমসফিয়ার থেকে এয়ারটা ভেতরে চলে আসে লাংসের ভেতরে। ইন্সপিরেশন ক্যান অকার ইফ দ্য প্রেশার উইদিন দ্য লাংস, দ্যাট ইজ ইন্ট্রাপালমোনারি প্রেশার, ইজ লেস দ্যান দ্য অ্যাটমসফেরিক প্রেশার। ইন্সপিরেশনটা ঘটবে তখনই যদি লাংসের ভেতরে প্রেশার, ইফ দ্য প্রেশার উইদিন দ্য লাংস, দ্যাট ইজ ইন্ট্রাপালমোনারি প্রেশার, ইজ লেস দ্যান দ্য অ্যাটমসফেরিক প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশারের থেকে কম হয়, তখনই কি হবে, অ্যাটমসফিয়ারের মধ্যে যে এয়ারটা আছে সেটা লাংসের মধ্যে চলে আসবে। দ্যাট ইজ দেয়ার ইজ এ নেগেটিভ প্রেশার ইন দ্য লাংস উইথ রেসপেক্ট টু দ্য অ্যাটমসফেরিক প্রেশার। অ্যাটমসফেরিক প্রেশারের তুলনায় লাংসের প্রেশারটা তখন নেগেটিভ প্রেশারে থাকবে। সিমিলারলি এক্সপিরেশন টেক্স প্লেস, এক্সপিরেশনটা ঘটবে কখন, when the intrapulmonary pressure is higher than the atmospheric pressure। ইন্ট্রাপালমোনারি প্রেশারটা হায়ার হবে অ্যাটমসফেরিক প্রেশারের তুলনায়। দ্য ডায়াফ্রাম অ্যান্ড এ স্পেশালাইজড সেট অফ মাসেলস, external and internal intercostals between the ribs, help in generation of such gradients। তাহলে এই যে ডায়াফ্রাম আমরা দেখছি বা স্পেশালাইজড সেট অফ মাসেলস যেটা রয়েছে, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল ইন্টারকস্টাল বিটুইন দ্য রিবসের মধ্যে যে স্পেশালাইজড সেট অফ মাসেলস রয়েছে তাদেরকে আমরা এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেল বা ইন্টারনাল ইন্টারকস্টাল মাসেল বলবো। দে হেল্প ইন জেনারেশন অফ সাচ গ্রেডিয়েন্ট, যেটা এই ধরনের গ্রেডিয়েন্ট তৈরি করতে সাহায্য করে। ইন্সপিরেশন ইজ ইনিশিয়েটেড বাই দি কন্ট্রাকশন অফ ডায়াফ্রাম। এই ইন্সপিরেশন প্রসেসটা শুরু হচ্ছে ডায়াফ্রামের কন্ট্রাকশনের মধ্য দিয়ে, which increases the volume of thoracic chamber in the anteroposterior axis। যেটা কি করবে, এই thoracic চেম্বারের ভলিউমটাকে ইনক্রিজ করবে in the anteroposterior axis বরাবর। The contraction of external intercostal muscles lift up the ribs। এই যে এক্সটার্নাল ইন্টারকস্টাল মাসেলস যখন কন্ট্রাক্ট করবে, এরা রিবসটাকে ওপরের দিকে তুলবে, লিফটস আপ দ্য রিব অ্যান্ড দ্য sternum, causing an increase in the volume of the thoracic chamber। হ্যাঁ, স্টারনামটা কি করবে, ইনক্রিজ ইন দ্য ভলিউম, স্টারনামটা উপরের দিকে উঠবে, তার ফলে কি হবে, থোরাসিক চেম্বারে যে ভলিউমটা সেটা ইনক্রিজ করে যাবে। ইন দ্য ডর্সোভেন্ট্রাল এক্সিস দ্য, আচ্ছা, thoracic chamber in the dorsoventral axis। এরপরে কি বলছে দেখো, দ্য ওভারঅল ইনক্রিজ ইন দ্য থোরাসিক ভলিউম, থোরাসিক ক্যাভিটি বা থোরাসিক ভলিউমটা যখন ওভারঅল ইনক্রিজ করবে, দ্যাট কজেস এ সিমিলার ইনক্রিজ ইন পালমোনারি ভলিউম, যেটা পালমোনারি ভলিউমকেও সিমিলারলি ইনক্রিজ করবে। অ্যান্ড ইনক্রিজ ইন পালমোনারি ভলিউম ডিক্রিজেস দ্য, যখন পালমোনারি ভলিউমটা ইনক্রিজ করবে, লাংসের ভলিউমটা যখন ইনক্রিজ করবে, ইট উইল ডিক্রিজ দ্য ইন্ট্রা পালমোনারি প্রেশার, তখন লাংসের ভেতরকার যে প্রেশারটা সেই প্রেশারটা ডিক্রিজ করে যাবে টু লেস দ্যান দ্য অ্যাটমসফেরিক প্রেশার, অ্যাটমসফেরিক প্রেশারের থেকে কম হয়ে যাবে, হুইচ ফোর্সেস দ্য এয়ার ফ্রম আউটসাইড টু মুভ ইনটু দ্য লাংস, যেটা এই এয়ারটাকে আউটসাইড থেকে লাংসের ভেতরে ঢুকতে সাহায্য করবে। এই প্রসেসটাকে আমরা বলবো ইন্সপিরেশন। এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি, ওপরের ছবিটাতে আমরা দেখাচ্ছি ইন্সপিরেশন। তাহলে ইন্সপিরেশনে কি হবে, এয়ার এন্টারিং লাংস, এয়ারটা লাংসের মধ্যে ঢুকবে।
রিবস অ্যান্ড স্টার্নাম সেটা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে যাবে। ভলিউম অফ থোরাক্স ইনক্রিজড, থোরাক্সের ভলিউমটা আস্তে আস্তে ইনক্রিজ করবে, রিব কেজ আছে এবং ডায়াফ্রামটা কন্ট্রাক্টেড হবে। এরপর কি বলছে, এয়ার এক্সপেলড ফ্রম লাংস, এয়ার যখন লাংস থেকে এক্সপেল করবে তখন কি হবে, রিবস অ্যান্ড স্টার্নাম রিটার্ন টু দ্য অরিজিনাল পজিশন। এই রিবস বা স্টার্নাম যেটা আছে, যখন এয়ারটা এক্সপেল করবে লাংস থেকে তখন রিবস বা স্টার্নাম এর অরিজিনাল পজিশনে ফিরে আসবে। ভলিউম অফ থোরাক্স ডিক্রিজেস, এই থোরাক্সের ভলিউমটা ডিক্রিজ করবে এবং ডায়াফ্রাম রিল্যাক্স অ্যান্ড আর্চড আপওয়ার্ড, ডায়াফ্রামটা রিল্যাক্স করবে এবং আপওয়ার্ড উপরের দিকে আর্চ তৈরি করবে। আচ্ছা, এরপরে কি বলছে দেখো, relaxation of the diaphragm and the intercostal muscles return the diaphragm and sternum to their normal position। যখন এই ডায়াফ্রাম বা ইন্টারকস্টাল মাসেল যখন রিল্যাক্স করবে, রিল্যাক্সেশন হবে, তখন এরা কি করবে, রিটার্ন দ্য ডায়াফ্রাম অ্যান্ড স্টার্নাম টু দেয়ার নর্মাল পজিশন। এই ডায়াফ্রাম বা স্টার্নামকে এদের নর্মাল পজিশনে পাঠাবে অ্যান্ড রিডিউস দ্য থোরাসিক ভলিউম, এবং থোরাসিক ভলিউমটাকে এটা রিডিউস করবে অ্যান্ড দেয়ার বাই দ্য পালমোনারি ভলিউম, এবং সঙ্গে সঙ্গে পালমোনারি ভলিউমটা রিডিউস করবে। দিস লিডস টু অ্যান ইনক্রিজ ইন ইন্ট্রা পালমোনারি প্রেশার, এবং এর ফলে কি হবে, এটার ইন্ট্রা পালমোনারি প্রেশার মানে লাংসের ভেতরে যে প্রেশার, দ্যাট উইল ইনক্রিজ টু স্লাইটলি অ্যাবাভ দ্য অ্যাটমসফেরিক প্রেশার, যেটা অ্যাটমসফেরিক প্রেশারের ওপরে উঠবে, কজিং দ্য এক্সপালশন অফ এয়ার ফ্রম দ্য লাংস, যার ফলে লাংস থেকে এয়ারটা বাইরে বেরিয়ে যাবে। এই প্রসেসটাকে আমরা বলবো এক্সপিরেশন। দ্যাট ইজ 2b-তে 14(2b)-তে আমরা দেখাচ্ছি, উই হ্যাভ the ability to increase the strength of the additional muscles. We have the ability to increase the strength of inspiration and expiration with the help of additional muscles in the abdomen। তাহলে আমাদের মধ্যে সেই এবিলিটি আছে যার ফলে আমরা কি করতে পারি, ইন্সপিরেশন বা এক্সপিরেশনের স্ট্রেংথটা বাড়াবো উইথ দ্য হেল্প অফ অ্যাডিশনাল মাসেলস ইন দ্য অ্যাবডোমেন, অ্যাবডোমেনের কিছু অ্যাডিশনাল মাসেলের সাহায্যে। অন অ্যান অ্যাভারেজ আমরা দেখতে পাবো এ হেলদি হিউম্যান ব্রিথস 12 to 16 টাইমস পার মিনিট। একজন হেলদি হিউম্যান প্রতি মিনিটে 12 থেকে 16 বার এই ব্রিদিং করে প্রতি মিনিটে। দ্য ভলিউম অফ এয়ার ইনভলভড ইন ব্রিদিং মুভমেন্টস ক্যান বি এস্টিমেটেড বাই ইউজিং এ স্পাইরোমিটার। তাহলে ভলিউম অফ এয়ার যেটা প্রত্যেক ব্রিদিং মুভমেন্টে ইনভলভ হয় সেটাকে আমরা একটা স্পাইরোমিটার দিয়ে মেজার করতে পারি, which helps in clinical assessment of pulmonary function, যেটা আমাদের পালমোনারি ফাংশনের ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে হেল্প করে। আচ্ছা, এবার আমরা দেখবো রেসপিরেটরি ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস। খুব ভালো করে দেখো, তাহলে প্রথম কি বলছে, টাইডাল ভলিউম, ভলিউম অফ এয়ার ইন্সপায়ার্ড অর এক্সপায়ার্ড ডিউরিং এ নর্মাল রেসপিরেশন। একটা নর্মাল রেসপিরেশনের সময় যে ভলিউম অফ এয়ারটা ইন্সপায়ার্ড হয় বা এক্সপায়ার করে বডির বাইরে বেরিয়ে যায় তাকে আমরা বলবো টাইডাল ভলিউম। ইট ইজ অ্যাপ্রক্সিমেটলি 500 ml। এই ভ্যালুটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 500 ml। দ্যাট ইজ এ হেলদি ম্যান can inspire or expire approximately 60,000 to 80,000 ml of air per minute। একজন হেলদি ম্যান অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেক মিনিটে 60,000 to 80,000 ml এয়ার ইন্সপায়ার বা এক্সপায়ার করতে পারে। তাহলে এই ভলিউমটা হচ্ছে টাইডাল ভলিউম। এরপরে বলছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ইন্সপায়ার বাই ফোর্সেবল ইন্সপিরেশন। অ্যাডিশনাল ভলিউম অফ এয়ারটা কি হবে, এ পার্সন ইন্সপায়ার করবে বাই এ ফোর্সেবল ইন্সপিরেশন, একটা ফোর্সেবল ইন্সপিরেশনের মাধ্যমে। দিস অ্যাভারেজেস 2500 ml to 3000 ml, যেটা 2500 ml থেকে 3000 ml অবধি হতে পারে। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম বা ইআরভি কি বলবো, অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান এক্সপায়ার বাই এ ফোর্সেবল এক্সপিরেশন। তাহলে অ্যাডিশনাল ভলিউম অফ এয়ার যেটা একটা পার্সন এক্সপায়ার করতে পারে ফোর্সেবল এক্সপিরেশনের মাধ্যমে, সেটা ভলিউমটা হচ্ছে, ভ্যালুটা হচ্ছে 1000 ml থেকে 1100 ml অবধি হয়, সেটাকে আমরা বলবো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আচ্ছা, এরপর আমরা আসি রেসিডুয়াল ভলিউম। কি বলবো, ভলিউম অফ এয়ার রিমেনিং ইন দ্য লাংস ইভেন আফটার ফোর্সেবল এক্সপিরেশন। তাহলে যে ভলিউম অফ এয়ারটা লাংসের মধ্যে থেকে যাচ্ছে ফোর্সেবল এক্সপিরেশনের পরে সেটাকে আমরা রেসিডুয়াল ভলিউম বলবো। দিস অ্যাভারেজেস 1100 ml to 1200 ml. By adding up a few respiratory volume described above, one can derive various pulmonary capacities। তাহলে এই যে রেসপিরেটরি ভলিউম যেটা আছে আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি অ্যাড আপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ডিরাইভ করতে পারবো বিভিন্ন পালমোনারি ক্যাপাসিটিসগুলো, হুইচ ক্যান বি ইউজড ইন ক্লিনিক্যাল ডায়াগনোসিস। ক্লিনিক্যাল ডায়াগনোসিসে যেগুলো ব্যবহার করা হয়, যেমন আমরা আসছি ইন্সপিরেটরি ক্যাপাসিটি, টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ইন্সপায়ার আফটার এ নর্মাল এক্সপিরেশন। একটা নর্মাল এক্সপিরেশনের পরে
যে টোটাল ভলিউম অফ এয়ার একজন মানুষ ইন্সপায়ার করতে পারে সেটাকে আমরা বলবো ইন্সপিরেটরি ক্যাপাসিটি। দিস ইনক্লুডস টাইডাল ভলিউম অ্যান্ড ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে হলো টিভি প্লাস আইআরভি, মানে টাইডাল ভলিউম প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এরপরে বলছে এক্সপিরেটরি ক্যাপাসিটি, কি বলছে, টোটাল ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান এক্সপায়ার আফটার এ নর্মাল ইন্সপিরেশন। একটা নর্মাল ইন্সপিরেশনের পরে যে ভলিউম অফ এয়ারটা একজন পার্সন এক্সপায়ার করতে পারে, this includes tidal volume and expiratory reserve volume TV plus ERV। তারপর বলছে functional residual volume বা FRC, volume of air that will remain in the lungs after a normal expiration। তাহলে এই ভলিউম অফ এয়ার যেটা একটা লাংসের একটা মধ্যে থাকবে নর্মাল এক্সপিরেশনের পরে, সেটাকে আমরা বলবো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। দিস ইনক্লুডস ইআরভি প্লাস আরভি। তাহলে এফআরসি মানে হলো ইআরভি প্লাস আরভি। ভাইটাল ক্যাপাসিটি আমরা কাকে বলবো? দ্য maximum volume of air a person can breathe in after forced expiration। forced expiration এর পরে যে ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার একজন পার্সন ব্রিথ করতে পারে, দিস ইনক্লুডস ইআরভি, টিভি অ্যান্ড আইআরভি। তাহলে ভিসি বা ভাইটাল ক্যাপাসিটি সমান আমরা বলতে পারি ইআরভি প্লাস টিভি প্লাস আইআরভি, অর দ্য ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পার্সন ক্যান ব্রিথ আউট আফটার এ ফোর্সড ইন্সপিরেশন। টোটাল লাং ক্যাপাসিটি আমরা কাকে বলবো? টোটাল ভলিউম অফ এয়ার accommodated in the lungs at the end of a forced inspiration। ফোর্সড ইন্সপিরেশনের সময় যে টোটাল ভলিউম অফ এয়ার যেটা অ্যাকোমোডেটেড হবে লাংসের সময় যেটা বেরিয়ে যাচ্ছে, সেটাকে আমরা টোটাল লাং ক্যাপাসিটি বলবো। দিস ইনক্লুডস আরভি, ইআরভি, টিভি অ্যান্ড আইআরভি আর ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম। এটা হলো টোটাল লাং ক্যাপাসিটি। আচ্ছা, এরপর আমরা আসছি এক্সচেঞ্জ অফ গ্যাসেস। কি করে হয়? অ্যালভিওলাই আর দ্য প্রাইমারি সাইটস অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস। লাংসের মধ্যে যে এয়ার ব্যাগ যেগুলো আছে দ্যাট ইজ অ্যালভিওলাই, এবং তার বাইরের ওয়ালে আমরা জানি প্রচুর পরিমাণে ব্লাড ক্যাপিলারিজগুলো আছে, হুইচ আর দ্য সাইটস অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক্স অকার বিটুইন দ্য ব্লাড অ্যান্ড টিস্যু। ব্লাড এবং টিস্যুর মধ্যে এই এক্সচেঞ্জ অফ গ্যাসেসটা ঘটবে বা হবে। O2 and CO2 are exchanged in these sites by simple diffusion, mainly based on pressure or concentration gradient। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ হয় এই সাইটগুলোর মধ্যে সিম্পল ডিফিউশনের মাধ্যমে, যেটা হচ্ছে প্রেশার বা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য। সলিবিলিটি অফ দ্য গ্যাসেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য থিকনেস অফ দ্য মেমব্রেন ইনভলভড ইন ডিফিউশন আর অলসো ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে এই যে মেমব্রেনটা ডিফিউশনে অংশগ্রহণ করছে তার উপর কিন্তু এই সলিবিলিটি অফ গ্যাসেসটা ডিপেন্ড করবে, that can affect the rate of diffusion। সেটাই কিন্তু এই রেট অফ ডিফিউশনটাকে করবে। প্রেশার কন্ট্রিবিউটেড বাই অ্যান ইন্ডিভিজুয়াল গ্যাস ইন এ মিক্সচার অফ গ্যাসেস ইজ কল্ড পার্শিয়াল প্রেশার। তো যে প্রেশারটা একটা ইন্ডিভিজুয়াল গ্যাস কন্ট্রিবিউট করছে একটা মিক্সচার অফ গ্যাসেসের মধ্যে, তাকে আমরা বলবো পার্শিয়াল প্রেশার। And this is represented by PO2 for oxygen and PCO2 for carbon dioxide। তাহলে অক্সিজেন যে পার্শিয়াল প্রেশারটা দেয় একটা মিক্সচার অফ গ্যাসের মধ্যে, পার্টিকুলারলি অক্সিজেনের জন্য যেটা প্রেশার সেটা হলো PO2, আর পার্টিকুলারলি বা স্পেসিফিক্যালি কার্বন ডাইঅক্সাইডের জন্য যেটা প্রেশার সেটা হলো PCO2। পার্শিয়াল প্রেশার্স অফ দিস টু গ্যাসেস ইন দ্য অ্যাটমসফিয়ারিক এয়ার অ্যান্ড দ্য টু সাইডস অফ ডিফিউশন এখানে দেওয়া আছে নিচের টেবিলে 14.1 টেবিলে, অ্যান্ড ইন 14.3 আমরা দেখবো পরের ফিগারে। দ্য ডেটা গিভেন ইন দ্য টেবল clearly indicates a concentration gradient for oxygen from alveoli to blood and blood to tissue। তার আমরা দেখতে পাচ্ছি অ্যাটমসফিয়ারিক এয়ারে এই অক্সিজেনের যেটা পার্শিয়াল প্রেশার সেটা হলো 159, অ্যালভিওলাইতে দেখো সেটা হলো 104। তাহলে খুব সহজেই অ্যাটমসফিয়ারিক এয়ারটা অ্যালভিওলাইতে চলে আসে। আবার আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইডের অ্যাটমসফিয়ারিক প্রেশার হচ্ছে 0.3 আর অ্যালভিওলাইয়ের মধ্যে প্রেশার হচ্ছে 40। তাহলে যেহেতু অ্যালভিওলাইয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার বেশি, সেই জন্য অ্যালভিওলাই থেকে প্রেশারটা অ্যাটমসফিয়ারে চলে যায়। ডিঅক্সিনেটেড ব্লাডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বা এতে আমরা ব্লাড যেটা ডিঅক্সিনেটেড ব্লাড, যে ব্লাডটা টিস্যু থেকে ক্যারি করে নিয়ে আসছে, তার মধ্যে অক্সিজেন রয়েছে 40, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 40, আর অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 90। আর এদিকে ডিঅক্সিনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার হচ্ছে 45। তাহলে ডিঅক্সিনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পার্শিয়াল প্রেশার যেহেতু বেশি, সেই জন্য কি হচ্ছে সহজেই কিন্তু এই ডিঅক্সিনেটেড ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডটা চলে আসছে অ্যালভিওলাইয়ের মধ্যে। আবার যেহেতু দেখো তোমার অ্যালভিওলাই থেকে ব্লাডের মধ্যে ডিঅক্সিনেটেড ব্লাডের মধ্যে অ্যালভিওলাইতে যে ব্লাডটা আছে সেটা তো ডিঅক্সিনেটেড ব্লাড, সেটা হচ্ছে টিস্যু ব্লাড, সেটা ডিঅক্সিনেটেড নয়, অক্সিনেটেড ব্লাড। তাহলে অক্সিনেটেড ব্লাডের মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 95। তাহলে সেই জন্য অ্যালভিওলাই থেকে
ব্লাডের মধ্যে অক্সিজেনটা ট্রান্সপোর্ট হবে। আবার টিস্যুতে যখন ব্লাডটা টিস্যুতে যাবে অক্সিজেন ক্যারি করে নিয়ে গিয়ে, তখন টিস্যুতে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 40, আর ব্লাডের মধ্যে অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে হচ্ছে 95। সেই জন্য অক্সিজেনেটেড ব্লাড থেকে সহজেই টিস্যুতে ব্লাডটা চলে যাবে। আবার দেখো টিস্যুতে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার হচ্ছে 40, আর অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার হচ্ছে 40। সেই জন্য অক্সিজেনেটেড ব্লাডের মধ্যে কিন্তু সহজেই টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইডটা চলে আসবে। এরপর আমরা দেখব এই যে ডায়াগ্রামটাতে আমরা দেখতে পাচ্ছি যে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস অ্যাট দ্য অ্যালভিওলাই অ্যান্ড দ্য বডি টিস্যুজ উইথ ব্লাড অ্যান্ড ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। আমরা দেখতে পাচ্ছি ইন্সপায়ার্ড এয়ার যেটা অ্যালভিওলাইয়ের মধ্যে আসছে, সেই অ্যালভিওলার এয়ারের মধ্যে ব্লাডের অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 104 mmHg, আর কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার হচ্ছে 40 mmHg। এরপরে কি হবে যে পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেন, তাহলে তোমার ইয়ে থেকে অ্যালভিওলাই থেকে অক্সিজেনটা ঢুকে যাবে পালমোনারি ভেনের মধ্যে, তারপর সেই পালমোনারি ভেন থেকে সেটা চলে আসবে হার্টে, হার্ট থেকে আবার অক্সিজেনেটেড ব্লাড সেটা সিস্টেমিক আর্টারি ক্যারি করে নিয়ে গিয়ে সমস্ত টিস্যুতে পৌঁছে দেবে। আবার টিস্যু থেকে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমিক ভেন সেটা নিয়ে আসছে হার্টে, হার্ট থেকে আবার সেটা পালমোনারি আর্টারি আবার অ্যালভিওলাইতে নিয়ে আসছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সিস্টেমিক আর্টারিতে যেটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সেখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার 95 mmHg আর কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার হচ্ছে 40 mmHg। উল্টো দিকে সিস্টেমিক ভেন হুইচ ক্যারি দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড, তার মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হচ্ছে 40 mmHg আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 45 mmHg। আচ্ছা, এরপরে আমরা কি দেখব, আ গ্রেডিয়েন্ট ইজ প্রেজেন্ট ফর CO2 ইন দ্য অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন একটা গ্রেডিয়েন্ট কাজ করছে CO2 এর মধ্যে, দ্যাট ইজ ফ্রম টিস্যুস টু ব্লাড অ্যান্ড ব্লাড টু অ্যালভিওলাই। এই গ্রেডিয়েন্টটা কাজ করবে টিস্যু থেকে ব্লাডের মধ্যে এবং ব্লাড থেকে অ্যালভিওলাইয়ের মধ্যে। অ্যাজ দ্য সলিবিলিটি অফ CO2 is 20 to 25 times higher than that of oxygen, তাহলে এই যে CO2 যে সলিবিলিটি সেটা কত, 20 to 25 times higher than that of oxygen. Oxygen তুলনায় এটা 20 to 25 times higher. The amount of carbon dioxide that can diffuse through the diffusion membrane, তাহলে এই যে amount of carbon dioxide যেটা এই diffusion membrane এর মধ্যে দিয়ে যাবে to diffusion membrane per unit difference in partial pressure is much higher compared to that of oxygen, যেটা অক্সিজেনের তুলনায় অনেক বেশি। The diffusion membrane is made up of 3 major layers. আমরা 14.4 এ দেখতে পাচ্ছি diffusion membraneটা তিনটে লেয়ার দিয়ে তৈরি হয়েছে, namely the thin squamous epithelium of alveoli, alveolar মধ্যে squamous epithelial layer রয়েছে, তারপর রয়েছে দ্য এন্ডোথেলিয়াম অফ অ্যালভিওলার ক্যাপিলারি, ব্লাডের মধ্যে রয়েছে ব্লাডের এন্ডোথেলিয়াম লেয়ার রয়েছে, alveolar capillary endothelium layer, আর রয়েছে বেসমেন্ট সাবস্টেন্স বা বেসমেন্ট মেমব্রেন কম্পোজড অফ এ থিন বেসমেন্ট মেমব্রেন সাপোর্টিং দ্য স্কোয়ামাস এপিথেলিয়াম, যেটা স্কোয়ামাস এপিথেলিয়ামকে সাপোর্ট দেয়, and the basement membrane surrounding the single layer endothelial cells of capillaries in between them. However, its total thickness is much less than a millimeter, কিন্তু এই তিনটে লেয়ারের টোটাল থিকনেস হচ্ছে 1 মিলিমিটারের থেকে কম। Therefore, all the factors in our body are favorable for diffusion of oxygen. তাহলে যে ফ্যাক্টরগুলো আমাদের বডিতে আছে that are which are favorable for diffusion of oxygen from alveoli to tissue, যেটা alveoli থেকে টিস্যুতে অক্সিজেন সাপ্লাই করে, and that of CO2 from tissues to alveoli, যেটা কার্বন ডাইঅক্সাইডকে টিস্যু থেকে অ্যালভিওলাইতে সাপ্লাই করবে। তাহলে আমাদের আজকে মেকানিজম অফ রেসপিরেশনটা বোঝা গেল। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।